লেখিকা সুকন্যা গোস্বামীর জাতিস্বর। ঘুম থেকে চোখ খুলতেই দিদির ছবিটা দেখতে পেল উদিতা। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি অসাধারণ সুন্দরী ছিল দিদি! উদিতা যে ঘরে থাকে সেটা আগে ওর দিদির ঘর ছিল, তাই একদিকের দেওয়াল জুড়ে দিদির বিশাল ছবি আজও লাগানো আছে। আগে যখনই দিদি বাবা মায়ের সাথে শিলিগুড়িতে আসতো এই ঘরটাতেই থাকতো। জানালা দিয়ে সবুজের সমারোহ দেখতে দেখতে গুনগুন করে গান গাইতো। ভীষণ নরম মনের ছিল দিদি। সেই দিদি কিভাবে যে নিজের শরীরকে আগুনের লেলিহান শিখায় সঁপে দিয়েছিল। দিদির সুন্দর মুখটা আগুনে পুড়ে বিভৎস হয়ে গিয়েছিল। তখন বাবা মা দিদিকে নিয়ে কলকাতায় থাকতো। গঙ্গার ধারে সুন্দর দোতলা বাড়িটা দিদির খুব পছন্দের ছিল। দিদির হঠাৎ করে চলে যাওয়ার শোক সামলাতে পারেনি বাবা মা, তাই দিদির সমস্ত স্মৃতি কলকাতার বাড়িতে তালাবন্ধ করে শিলিগুড়িতে চলে এসেছিল। প্রথম প্রথম বাবা ব্যবসার কাজে মাঝে মাঝে কলকাতায় যেত, এখন আর যেতে হয় না। শিলিগুড়ি থেকে সব সামলান। শিলিগুড়ির বাড়িতে দিদির স্মৃতি বলতে এই বিশাল ছবিটাই শুধু আছে। মা এই ছবিটাও সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা বলেছিল, যে মেয়েটা তোমার মনের সবটুকু জুড়ে রয়েছে, যদি পারো তো মন থেকে তার ছবি সরিয়ে দাও। যেদিন মন থেকে তার ছবি সরাতে পারবে সেদিন দেখবে এই ছবি আর তোমায় কষ্ট দেবে না। দিদি মারা যাবার প্রায় 2 বছর পর উদিতার জন্ম হয়। দিদি চলে যাওয়ার পর আর একবার নতুন করে বাঁচার আশায় অনেক ডাক্তার দেখিয়ে প্রায় 40 বছর বয়সে উদিতার জন্ম দেয় মা। তারপর উদিতার নরম কোমল স্পর্শ, আধো আধো বুলি একটু একটু করে বুকের ভিতরে জমে থাকা কষ্টটাকে গলিয়ে দিয়েছিল। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে উদিতা। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে। বাবা মা উদিতাকে নিয়ে জীবনের যে নতুন বীজ পুঁতেছিলেন, আজ তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠেছে। উদিতা বেশ ছটফটে, পড়াশোনা গান বাজনা সবেতেই বেশ ভালো। বাড়িতে সবসময় সবাইকে মাতিয়ে রাখে। অবশ্য বাড়িতে মানুষ বলতে 4 জন, উদিতা, বাবা মা আর সন্ধ্যা মাসি। ছোটবেলা থেকে উদিতাকে কোলে পিঠে করে মানুষ করেছে। দিদিকেও মানুষ করেছিল সন্ধ্যা মাসি। মায়ের কাছে শুনেছে, দিদির সারা শরীরে যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল, তখন সন্ধ্যা মাসি নিজের জীবন বিপন্ন করে দিদিকে বাঁচাতে গিয়েছিল। একটা বিছানার চাদর দিয়ে দিদিকে জড়িয়ে ধরেছিল। আগুনে সন্ধ্যা মাসির মুখের অনেকটাই ঝলসে গিয়েছিল। প্রায় 3 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। কিন্তু দিদির মৃত্যুর স্মৃতি আজও মুখের একপাশে বয়ে নিয়ে বেড়াচ্ছে। আগুনে সন্ধ্যা মাসির একটা চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। দিদির মৃত্যুর মানসিক ও শারীরিক আঘাত সহ্য করতে পারেনি, বোবা হয়ে গিয়েছে। এখনও সবার আড়ালে দিদির ছবির সামনে দাঁড়িয়ে কাঁদে। উদিতার মাঝে মাঝে মনে হয় সন্ধ্যা মাসি দিদিকে বোধহয় মায়ের থেকেও বেশি ভালোবাসত। তাই মা অনেকটা স্বাভাবিক হয়ে গেলেও সন্ধ্যা মাসি আজও নির্বাক জলভরা চোখে দিদির ছবির দিকে তাকিয়ে থাকে। উদিতা যখনই সন্ধ্যা মাসির পোড়া মুখের দিকে তাকায় কেন জানি ভীষণ রাগ হয়। কেন রাগ হয়, কেন মনে হয় সন্ধ্যা মাসি নিষ্ঠুর, উদিতা ঠিক বুঝতে পারে না। উদিতা নিজের ঘরে বসেছিল। কলেজ খুলতে বেশ কিছুদিন বাকি, তাই ভাবছিল একবার কলকাতার বাড়ি ঘুরে আসবে। কিন্তু মা কিছুতেই রাজি হচ্ছে না। একমাত্র সন্ধ্যা মাসি পারবে মাকে রাজি করাতে। উদিতা সোজা সন্ধ্যা মাসির ঘরে হাজির হয়। দেওয়ালের দিকে মুখ করে সন্ধ্যা মাসি একমনে নিচু হয়ে কিছু দেখছিল। উদিতার গলা পেয়েই চমকে উঠল। হাতের থেকে জিনিসটা নিচে পড়ে গেল। উদিতা দেখল একটা ফটো, একটা লোকের ছবি। উদিতা এগিয়ে গিয়ে ফটোটা তুলে ভালো করে দেখতেই সারা শরীরে শিহরণ লাগলো। চোখের সামনে অদ্ভুত সব ছবি ফুটে উঠতে লাগলো। একটা বন্ধ দরজা। উদিতার মনে হলো
সে যেন বন্ধ দরজার পেছনে আটকা পড়ে গেছে। দরজাটা ভীষণ চেনা, কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না। উদিতা চোখ বন্ধ করে নিল। সন্ধ্যামাসি ছবিটা উদিতার হাত থেকে নিয়ে একটা বাক্সে ঢুকিয়ে রেখে দিল। উদিতা জিজ্ঞেস করল, ছবিটা কার ছিল? সন্ধ্যামাসি ইশারায় বুঝিয়ে দিল তার স্বামীর। মায়ের কাছে শুনেছে সন্ধ্যামাসি মানুষটা যত ভালো, তার স্বামী ছিল ঠিক ততটাই খারাপ। আগে কলকাতায় থাকতে সন্ধ্যামাসিকে প্রায়ই টাকার জন্য উত্ত্যক্ত করত। একবার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। সন্ধ্যামাসি নিজে পুলিশের কাছে তার স্বামীকে ধরিয়ে দিয়েছিল। বিচারে 6 মাসের জেল হয়েছিল। জেল থেকে ফিরে উদিতার বাবার কাছে ক্ষমা চেয়ে কথা দিয়েছিল সে ভালো হয়ে যাবে। বাবা তাকে বাগানের মালির কাজ দিতে চেয়েছিল, কিন্তু সন্ধ্যামাসি কিছুতেই রাজি হয়নি। শেষে রাগ করে সন্ধ্যামাসির বর সব ছেড়ে চলে যায়। তারপর থেকে আজ পর্যন্ত কেউ তার কোনো খোঁজ জানে না। উদিতার কাছে কলকাতায় যাবার কথা শুনে সন্ধ্যামাসি কিছুতেই যেতে রাজি হলো না। শেষে বাবাকে বলে মাকে আর সন্ধ্যামাসিকে রাজি করানো হলো। তবে উদিতাকে একা ছাড়া হবে না। ঠিক হলো বাবা মা, সন্ধ্যামাসি, উদিতা সবাই মিলে যাবে কলকাতার বাড়িতে। ভীষণ খুশি উদিতা। শুধু সন্ধ্যামাসি কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে সব সময়। উদিতা ছুটতে নিজের ঘরে চলে গেল। দিদির ছবির সামনে দাঁড়িয়ে বলল, দিদি, আমি তোর সব কিছু এবার নিজের কাছে নিয়ে আসব। কলকাতার বাড়িতে রাখা তোর সব নিজস্ব জিনিস আমি যত্ন করে আমার কাছে রেখে দেব। কথা বলতে বলতেই উদিতা কেমন অন্যমনস্ক হয়ে গেল। চোখের সামনে ফুটে উঠল একটা ঘর। টিমটিম করে আলো জ্বলছে। ঘরের দেওয়ালগুলো নোংরা, রংচটা। ঘরের একপাশে 3-4টে টেবিল আর বেঞ্চি পাতা রয়েছে। কতগুলো মজুর গোছের লোক বসে রয়েছে বেঞ্চিতে। সামনের টেবিলে বোতল আর গ্লাস রাখা। বোতলের পাশে একটা তোবড়ানো প্লেটে ছোলা রাখা আছে। লোকগুলো বোতল থেকে তরল গ্লাসে নিয়ে সোজা গলায় ঢেলে দিল। উদিতার মনে হচ্ছিল সে যেন ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। স্যাঁতসেঁতে ঘরটাতে কি বিশ্রী গন্ধ। লোকগুলো উদিতাকে দেখে হেসে কি যেন একটা বলতে গেল। উদিতা, উদিতা। মায়ের ডাকে আবার নিজের জগতে ফিরে এলো উদিতা। মা হেসে বলল, ছবিতে দেখে দিদিকে এত ভালোবাসিস, আজ যদি তোর দিদি থাকতো। আর কিছু বলতে পারল না। চোখের জল লুকোতে মুখ ঘুরিয়ে চলে গেল। উদিতা জানে মা এখন তার ঘরে বসে বেশ কিছুক্ষণ লুকিয়ে লুকিয়ে কাঁদবে, তারপর স্বাভাবিক হয়ে আবার উদিতার কাছে আসবে। উদিতা তার ডায়েরি নিয়ে বসলো, তারপর লিখতে শুরু করলো। আজ আবার সেই বন্ধ দরজাটা দেখতে পেলাম। এই নিয়ে 3 বার দেখলাম দরজাটা। আজ একটা নোংরা স্যাঁতসেঁতে ঘরও দেখতে পেয়েছি। উদিতা অন্যমনস্কভাবে ডায়েরির আগের পাতাগুলো উল্টাতে থাকে। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় গিয়ে থমকে গেল। উদিতা নিজের আগের লেখা পড়তে শুরু করলো। আজ 2য়-বার বন্ধ দরজাটা দেখতে পেলাম। হঠাৎ নিজেকে ভীষণ কামুক মনে হচ্ছে। শরীরের ভিতরের অনেক দিনের সুপ্ত কামনা বাসনাগুলো যেন জেগে উঠছে। আয়নাতে নিজের শরীরটা দেখেই চোখ দুটো চকচক করে উঠল। হৃদস্পন্দন হঠাৎ যেন বেড়ে গেল। নিজেকে ভীষণ তৃষ্ণার্ত মনে হচ্ছে। হঠাৎ কে যেন চিৎকার করে উঠল, না! আর কিছু দেখতে পেলাম না। চারিদিক কেমন অন্ধকার হয়ে গেল। উদিতা ডায়েরি বন্ধ করে সাবধানে ড্রয়ারে তালা চাবি দিয়ে রেখে দিল। অনেকদিন ধরেই উদিতার কলকাতার বাড়িতে যাবার ইচ্ছে ছিল। যতবার বাড়িটার ছবি দেখেছে ততবারই মনে হয়েছে বাড়িটা যেন উদিতাকে হাতছানি দিয়ে ডাকছে। বাড়িটার প্রতিটি ঘর, প্রতিটা জানালা, আসবাবপত্র সব কিছুর সাথেই উদিতার যেন আত্মিক সম্পর্ক আছে। মাঝে মাঝে উদিতা নিজেই অবাক হয়ে ভাবে, কিসের এত টান? যে বাড়িটা উদিতা কোনোদিন চোখেই দেখেনি, কেন বারবার সেই বাড়িটাকে এত চেনা মনে হয়? কেন কেন কেন? ধীরে ধীরে সেই দিনটা এসে গেল। স্টেশনে যাবার জন্য উদিতা সবার আগে ড্রাইভারের পাশে উঠে বসল।
মাঝে মা আর সন্ধ্যা মাসি, পেছনে বাবা বসল। উদিতার যেন আর তর সইছে না, কলকাতার বাড়ি দেখার জন্য ছটফট করছে। সন্ধ্যা মাসি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মাও জানালা দিয়ে বাইরের দিকে উদাসভাবে তাকিয়ে আছে। দুজনকে দেখে উদিতার বেশ কষ্ট হলো। উদিতা বুঝতে পারছিল মা আর সন্ধ্যা মাসি দুজনেই মনকে শক্ত রাখার চেষ্টা করছে। এতদিন যে স্মৃতিকে দূরে সরিয়ে রেখেছিল, আজ আবার এতদিন পর তার মুখোমুখি হতে হবে। সেই দিক থেকে বাবা খুব শক্ত। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি ঝড় চলছে। ট্রেনে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে মায়েরা শুয়ে পড়ল। উদিতা একা জেগে রয়েছে। ট্রেনের উপরের বার্থে ছাদের দিকে তাকিয়ে শুয়েছিল উদিতা। আবার চোখের সামনে ভেসে উঠল এক নতুন ছবি। উদিতা দেখল পরপর অনেকগুলো ঘোড়া দৌড়চ্ছে। উদিতার চারপাশে বহু ব্যস্ত লোকের ভিড়। সবার নজর ঘোড়াগুলোর দিকে। উদিতাও ঘোড়াগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওই তো কালো ঘোড়াটা, উদিতার পছন্দের ঘোড়াটা সবার আগে এগিয়ে গেল। হঠাৎ ঘোড়াগুলো দৌড়তে দৌড়তে অন্ধকারে হারিয়ে গেল। উদিতার চোখের পাতা ভারী হয়ে আসছে। ধীরে ধীরে চোখ বুজল উদিতা। চোখ বুজে উদিতা শুনতে পেল একটা মিষ্টি সুরেলা গলা। কোথায় যেন একটা মেয়ে গান গাইছে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ভীষণ ভালো লাগছিল গানটা। আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল গানটা। উদিতা ঘুমিয়ে পড়ল। উদিতাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। গাড়ি থেকে নেমে উদিতা এগিয়ে এলো। সুন্দর ছিমছাম দোতলা বাড়ি, সামনে বেশ বড় বাগান। বাগানের সামনের লোহার গেটের পাশে পাথরের ফলকে লেখা ভালোবাসা। উদিতা বাবার সাথে গেট খুলে ভেতরে ঢুকল। বাগানের মাঝখান দিয়ে মোরাম ফেলা রাস্তা কোনো এক সময়ে ছিল, এখন আগাছা আর লতা পাতায় প্রায় ঢেকে গেছে। বাগানের পেছন দিকে পাঁচিল ঘেঁষে বড় বড় ফলের গাছ রয়েছে। রাস্তার দুপাশে ফুলের গাছ এখনো কয়েকটা রয়েছে, বেশিরভাগই অযত্নে শুকিয়ে গেছে। বৃদ্ধ কেয়ারটেকারের পক্ষে এত গাছের পরিচর্যা করা যে অসম্ভব, সেটা সবাই ভালোভাবে বুঝতে পারছিল। উদিতা বাগানের চারিদিকে কি যেন খুঁজছিল। চারিদিকে ভালো করে দেখে বাবাকে জিজ্ঞেস করল, গন্ধরাজ ফুলের গাছটা কোথায়? উদিতার প্রশ্ন শুনে বাবা চমকে উঠে বলল, তুই কি করে জানলি গন্ধরাজ গাছের কথা? উদিতা নিজেকে সামলে নিয়ে হেসে বলল, মার সন্ধ্যা মাসির মুখে শুনেছি। উদিতার বাবা হেসে বাগানের কোণের দিকে আঙুল তুলে দেখালেন। উদিতা দেখল ঝোপঝাড় আর লতায় জড়ানো একটা গাছ টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। উদিতার বাবা এগিয়ে গেলেন কেয়ারটেকারের খোঁজে। একতলার একটা ঘরের ভেতর থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে এলো। এক মাথা সাদা চুল, বয়সের ভারে একটু কুঁজো হয়ে গেছে। উদিতাদের দেখে একগাল হাসল। তারপর উদিতার দিকে তাকিয়ে বলল, এই বুঝি মামনি? আমি তো ভেবেছিলাম কোনোদিন তোমার সাথে দেখা হবে না। তোমরা এসেছো, এবার নিজেদের বাড়ি সব বুঝে নাও। উদিতার সামনে এগিয়ে গিয়ে দেখল একতলায় পরপর চারটে ঘর। একদম কোণে ঘরের দরজা খোলা। ওই ঘরটাতেই বোধহয় কেয়ারটেকার থাকে। বাকি তিনটে ঘরে তালা দেওয়া। বাড়ির ডান দিক দিয়ে দোতলায় যাবার সিঁড়ি উঠে গেছে। উদিতা পায়ে পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ভীষণ চেনা লাগছিল সিঁড়িগুলো। উদিতা জানে প্রথমে 15টা, তারপর আরও 6টা সিঁড়ি আছে, তারপর দোতলার বারান্দা। উদিতা গুনে গুনে সিঁড়ি দিয়ে উঠে দেখল একদম ঠিক। ভীষণ অবাক লাগছিল উদিতার। মনেই হচ্ছিল না এই বাড়িতে সে প্রথম এসেছে। এই বাড়ির প্রতিটা ঘর, বারান্দা, সিঁড়ি সব তার চেনা। উদিতা দেখল দোতলাতেও সার দিয়ে পরপর 4টে ঘর। উদিতা 2টো ঘর পেরিয়ে তৃতীয় ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়ালো। বাবাকে বলল সেই ঘরেতেই থাকবে। উদিতার বাবা হেসে বলল, মায়ের কাছে শুনে শুনে তোর সব মুখস্থ হয়ে গেছে। এটা যে তোর দিদির ঘর ছিল, ঠিক ধরে ফেলেছিস। উদিতার বাবা তালা খুলে দিল। উদিতা
দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা গুমোট ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। উদিতা এগিয়ে গিয়ে পেছন দিকের জানলাটা খুলে দিল। এক ঝলক ঠান্ডা হাওয়া উদিতার মুখে এসে লাগলো। সামনে তাকিয়ে দেখল গঙ্গা আপন মনে বয়ে চলেছে। উদিতা গঙ্গার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। বাড়ির এই পেছন দিকে নদীতে নামার একটা বাঁধানো ঘাট আছে। উদিতা আবার অন্যমনস্ক হয়ে পড়ল। উদিতা দেখল গঙ্গায় স্নান করে সন্ধ্যামাসি সিঁড়ি দিয়ে উঠে আসছে। মাথা ভর্তি কালো চুল। সন্ধ্যামাসি মুখ তুলে জানালার দিকে তাকালো। সন্ধ্যামাসির মুখে পোড়া দাগ নেই। মাথার সিঁদুর জলে ধুয়ে কপালটা লাল হয়ে আছে। বেশ সুন্দর দেখতে লাগছে সন্ধ্যামাসিকে। উদিতা চোখের পলকে দেখল ঘাটের কাছে চলে এসেছে। সন্ধ্যামাসি উদিতাকে দেখেই চোখে মুখে বিরক্ত নিয়ে এগিয়ে এলো। উদিতার মুঠোয় কতগুলো নোট গুজে দিয়ে বাড়ির দিকে চলে গেল। ধীরে ধীরে ছবিগুলো ঝাপসা হয়ে গেল। উদিতা নিজের কপালে হাত দিয়ে দেখল বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। তাড়াতাড়ি পাখাটা চালিয়ে দিল। উদিতার মা ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর হেসে বলল, আন্দাজে পাখার সুইচটা ঠিক বুঝে চালিয়ে দিয়েছিস। তুই তাহলে তোর দিদির ঘরেই থাক। সন্ধ্যামাসি রাতে মেঝেতে বিছানা করে শুয়ে পড়বে। নতুন জায়গায় একা থাকতে হবে না। পাশের ঘরে তোর বাবা আর আমি শোবো। কোনো অসুবিধা হলে আমাদের ডাকিস। উদিতার মা নিজের ঘর একটু গুছিয়ে নিয়ে নিচে রান্নার জোগাড় করতে চলে গেল। কেয়ারটেকার নিখিল দাদু আগে থেকে ডিম, আলু, চাল, ডাল এনে রেখেছিল। ঘণ্টাখানেকের মধ্যেই ডাল, ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেল। উদিতা বাবা মায়ের সঙ্গে দোতলার প্রথম ঘরে ঢুকে দেখল খাবার টেবিল চেয়ার ঝেড়ে মুছে সাফ করা হয়ে গেছে। টেবিলে সন্ধ্যামাসি খাবার বেড়ে দিচ্ছে। উদিতা গুনগুন করে গান গাইতে গাইতে নিজের চেয়ারে গিয়ে বসল। বেশ খুশি খুশি লাগছিল উদিতাকে। গাইতে গাইতে উদিতা মায়ের দিকে তাকিয়ে দেখল মা অবাক বিস্ময়ে উদিতার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যামাসিও ভাত দিতে দিতে থমকে দাঁড়িয়ে পড়েছে। বাবা ভারী গলায় জিজ্ঞেস করল, এই গানটা তুই কোথায় শুনলি মা? উদিতা অবাক হয়ে বলল, মোবাইলে, আমার খুব ভালো লেগেছে বলে গলা ছেড়ে গাইতে শুরু করল। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি। উদিতার মা চিৎকার করে উদিতাকে থামতে বললেন। উদিতা চমকে গান থামিয়ে দিল। মা কান্না চেপে বলল, এই গানটা তোর দিদির খুব প্রিয় ছিল, ভীষণ ভালো গাইতো। উদিতা অসহায়ের মতো মায়ের দিকে তাকিয়ে রইল। খাবার টেবিলে আর বিশেষ কেউ কথা বলল না। সবাই চুপচাপ খেয়ে যে যার ঘরে চলে গেল। উদিতা ঘরে গিয়ে জানালার দিকে মুখ করে দরজার দিকে পেছন ঘুরে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যামাসির সব কাজ সেরে উদিতার ঘরে ঢুকল। পায়ের আওয়াজ পেয়ে উদিতা পেছন ফিরে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, শুধু এলি? সন্ধ্যামাসি এতটাই চমকে গেল হাতের থেকে জলের জগটা মাটিতে পড়ে গেল। আওয়াজ পেয়ে উদিতা চমকে উঠে বসল। দরজার দিকে তাকিয়ে দেখল সন্ধ্যামাসি বিস্ফারিত চোখে উদিতার দিকে তাকিয়ে আছে। হাত দুটো ঠক ঠক করে কাঁপছে। উদিতা তাড়াতাড়ি সন্ধ্যামাসিকে ধরে চেয়ারে বসালো। সন্ধ্যামাসি তখনও নিষ্পলক চোখে উদিতার দিকে চেয়ে আছে। উদিতা সন্ধ্যামাসিকে দেখে নিজেও খুব অবাক হয়ে গেল। হঠাৎ কি দেখে এত ভয় পেল মানুষটা? ঠিক বুঝতে পারছিল না। বুঝতে পারছিল একটু আগে সে অন্য জগতে চলে গিয়েছিল। যখন এই রকম হয় তখন উদিতা কি করে কি বলে সে নিজেই জানে না। কিন্তু কি এমন করেছে যার জন্য সন্ধ্যামাসি এত ভয় পেল? উদিতা আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটে গিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যামাসি বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর ধীরে ধীরে জলের জগটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। উদিতার চোখ বন্ধ হয়ে আসছে। আধো তন্দ্রায় উদিতা শুনতে পেল কাছেই কোথাও জল পড়ছে। উদিতা চোরের মতো পা টিপে টিপে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে। বাথরুমে কেউ বোধহয় স্নান করছে। উদিতার ভীষণ ইচ্ছে করছে ভেতরে কে আছে একটু দেখার। উদিতা আস্তে আস্তে চেয়ারটা এনে বাথরুমে দরজার সামনে রাখল। বারান্দায় একবার উকি মেরে দেখে নিল কেউ আছে কি না। তারপর চেয়ারে উঠে বাথরুমে দরজার উপরে জানালায় উকি মেলে দেখল
একটি মেয়ে দরজার দিকে পেছন ফিরে স্নান করছে। জলের ফোঁটাগুলো মেয়েটির কাঁধ বেয়ে ধীরে ধীরে নেমে আসছে, তারপর কোমর ছুঁয়ে নেমে যাচ্ছে আরও নিচে। উদিতার সারা শরীরে কামনার আগুন জ্বলছে দাউ দাউ করে। ওই তো মেয়েটা এদিকে ঘুরছে। এ কি, এ তো দিদি! উদিতা চিৎকার করে উঠে বসল। এ কি দেখল উদিতা? স্পষ্ট সব মনে আছে। দুহাতে নিজের চুল টেনে ধরল। কেন বারবার বিভিন্ন ছবি ফুটে উঠছে তার চোখের সামনে? কেন নিজের স্নানরতা দিদিকে দেখে তার এই রকম অনুভূতি হলো? উদিতার মনে হলো তার মধ্যে যেন রক্তলোলুপ হিংস্র একটা পশু বাসা বেঁধেছে। কিন্তু এর শেষ কোথায়? উদিতাকে জানতেই হবে। উদিতা দেখল সন্ধ্যামাসি তখনও ঘরে আসেনি। পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো উদিতা। বাগানের ভেতর দিয়ে চলে গেল বাড়ির পেছন দিকে। ওই তো সেই ঘাট। অনেকগুলো সিঁড়ি পরপর নিচে নেমে গেছে। মাঝখানে একটা চওড়া চাতাল, তারপর আবার সিঁড়ি, একেবারে জল পর্যন্ত। উদিতা দেখল চাতালের ডান দিকে একটা ছোট্ট ঘর আছে। মায়ের কাছে শুনেছিল বাড়ির মহিলারা গঙ্গায় স্নান করে ওই ঘরটায় কাপড় বদলাতো। উদিতা সিঁড়ির দিকে পা বাড়াতেই পেছন থেকে কে যেন উদিতার হাত চেপে ধরল। উদিতা চমকে পেছনে তাকিয়ে দেখল সন্ধ্যামাসি। সন্ধ্যামাসিকে এত গম্ভীর উদিতা কোনো দিনও দেখেনি। উদিতাকে ইশারায় বুঝিয়ে দিল উদিতা যেন এখানে আর কখনো না আসে। তারপর উদিতার হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল। উদিতা আর কোনো প্রতিবাদ না করে চুপচাপ সন্ধ্যামাসির সঙ্গে নিজের ঘরে চলে এলো। কিন্তু ওই ঘরটা উদিতাকে চুম্বকের মতো আকর্ষণ করছিল। যেভাবেই হোক ওই ঘরটাতে যেতেই হবে। বিকেলে উদিতা বারান্দায় বসে বাবা মায়ের সাথে গল্প করতে করতে চা খাচ্ছিল। উদিতা দেখল দুপুরের পর থেকেই সন্ধ্যামাসি কেমন আড়ষ্ট হয়ে আছে। উদিতাকে একটু এড়িয়ে চলছে। ধীরে ধীরে চারিদিকে অন্ধকার নেমে এলো। উদিতা ঘরে ঢুকে গেল। মা বাবাও নিজেদের ঘরে ঢুকে গেল। বেশ অনেকক্ষণ গল্পের বই পড়ার পর উদিতা উঠে জানালার সামনে গেল। জানালা দিয়ে বাইরের অন্ধকারে মনের অগুন্তি প্রশ্নের উত্তর খুঁজছিল। পরিষ্কার আকাশে এক ফালি চাঁদ উঠেছে। আলো ছায়া মাখা গঙ্গার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছিল। হঠাৎ সিঁড়ির দিকে তাকাতেই চমকে উঠল। একটা ছায়া যেন খুব সন্তর্পণে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। ছায়াটা সিঁড়ির মাঝখানে চাতালে নেমে ডাইনের ঘরটার দিকে চলে গেল। আর থাকতে পারল না উদিতা। ঘর থেকে বেরিয়ে পড়ল। বাগান পেরিয়ে সোজা সিঁড়ির কাছে চলে এলো। পায়ে পায়ে নেমে এলো চাতালে। ডান দিকের ঘরের দরজাটা খোলা। ঘরের মধ্যে কে যেন নড়াচড়া করছে। উদিতা এগিয়ে গিয়ে চমকে দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যামাসি! উদিতাকে দেখে তাড়াতাড়ি সন্ধ্যামাসি বাইরে বেরিয়ে এসে ঘরে তালা দিয়ে দিল। বন্ধ দরজাটা দেখে উদিতা ভীষণভাবে চমকে উঠল। সেই দরজা, যে বন্ধ দরজার ছবি বারবার উদিতার চোখের সামনে ভেসে উঠত। উদিতার চারিদিক ঝাপসা হয়ে যাচ্ছে। উদিতা জ্ঞান হারিয়ে চাতালে পড়ে যাবার আগেই সন্ধ্যামাসি ধরে ফেলল। তারপর ধীরে ধীরে শুইয়ে দিল। উদিতার জ্ঞান হতে দেখল নিজের ঘরের বিছানায় শুয়ে আছে। মাথার কাছে মা উদ্গ্রীব হয়ে বসে আছে। বাবা ব্যাকুলভাবে তাকিয়ে বসে আছে। সন্ধ্যামাসি দরজার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সন্ধ্যামাসিকে দেখে উদিতার মাথার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। ধীরে ধীরে উদিতার মুখ ভাব পাল্টে যাচ্ছে। উদিতার হাসি খুশি মুখটা কেমন যেন হিংস্র ক্রূর হয়ে গেল। সন্ধ্যামাসির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শুধু কি ভেবেছিলি তোর আদরের খুকিকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি? ওর নরম কোমল শরীরটাকে নিয়ে খেলতে চেয়েছিলাম, ওকে শুধু ভোগ করতে চেয়েছিলাম, প্রাণে মারতাম না। কিন্তু তুই বাধা দিলি। আমার কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলি। মিথ্যে চোর সাজিয়ে জেলে পাঠিয়েছিলি। 6টা মাস জেলের ভেতরে আমি দিন রাত ভেবেছিলাম কিভাবে তোকে আর তোর মনিবের পরিবারকে শেষ করব। উদিতার মা আতঙ্কগ্রস্ত চোখে উদিতার দিকে তাকিয়ে আছে।
বাবার দু চোখ দিয়ে আগুন ঝরছে। সন্ধ্যা মাসি দু হাতে নিজের কান চাপা দিয়ে বসে পড়েছে। উদিতাকে থামবার জন্য হাত জোর করে মিনতি করছে, কিন্তু উদিতা আজ যেন তার নিজস্ব সত্তাকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। সে বলেই চলেছে, দেখ শুধু তোর খুকিকে আমি কেমন আগুনে জ্বালিয়ে দিলাম, ওই দেখ ওর সুন্দর শরীরটা কেমন পোড়া কাঠের মতো হয়ে যাচ্ছে, তুই আর চেষ্টা করলেও ওকে বাঁচাতে পারবি না। উদিতা নৃশংস হাসি হাসছে। উদিতার হাসি ঘরের চার দেওয়ালে ধাক্কা খেয়ে গরম লোহার মতো বাবার কানে ঢুকছিল। সেদিনের সেই বীভৎস ঘটনা বাবার চোখের সামনে ভেসে উঠল। আগুনে দাউ দাউ করে জ্বলছে তার আদরের খুকি। খুকির সেই করুণ আর্তনাদ আজও কানে বাজছে, বাবা বাঁচাও, আমি বাঁচতে চাই। সন্ধ্যা প্রাণ চেষ্টা করছে আগুন নেভাতে। খুকির মা একপাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর ওই শয়তান রঘু দাঁত বের করে ঘৃণ্য পৈশাচিক হাসি হাসছে। সেদিন আর নিজেকে সামলাতে পারেনি, এলো পাথাড়ি মারতে শুরু করলো রঘুকে। যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ রঘু শুধু হেসেছে। তারপর এক সময় অজ্ঞান হয়ে নেতিয়ে পড়েছে। কেয়ারটেকার নিখিলকে দিয়ে অজ্ঞান রঘুকে সিঁড়ির চাতাল ঘরে আটকে রেখে দৌড়েছিল খুকুকে নিয়ে। আর সহ্য করতে পারল না উদিতার বাবা। হাতের কাছে দরজার খিলটা দিয়ে সজোরে আঘাত করল উদিতার মাথায়। উদিতা মুহূর্তে ছিটকে খাটের একপাশে পড়ে গেল। উদিতার মা চিৎকার করে উঠল, এ কি করলে তুমি? ও যে আমাদের সন্তান। উদিতার বাবা হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি বুঝতে পারছো না, ও সন্ধ্যার বড় রঘু। গত জন্মে আমি ওকে অজান্তে মেরেছিলাম। সিঁড়ির চাতাল ঘরে আটকে রাখার পর খুকিকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ওর কথা মনেই ছিল না। দুদিন পর যখন সব শেষ হয়ে গেল তখন ওর কথা মনে পড়েছিল। সিঁড়ির চাতাল ঘরে দরজা খুলে দেখি ঘরের মেঝেতে জল ভর্তি। ঘরের মাঝখানে রঘু মরে পড়ে আছে। নিখিল এসে জানায়, খুকি যেদিন মারা যায় সেদিন অমাবস্যার ভরা কোটাল ছিল। মাঝরাতে গঙ্গার জোয়ারের জল চাতালের ঘরটা প্রায় ডুবে গিয়েছিল। ওই বন্ধ ঘরের মধ্যে রঘু তখন দম বন্ধ হয়ে মারা যায়। এত কষ্টের মধ্যেও সেদিন ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলাম। রঘুকে তার উচিত সাজা দিয়েছিলেন ঈশ্বর। ভেবেছিলাম যে অভিশাপ আমাদের জীবনকে তছনছ করে দিল তার পরিসমাপ্তি ঘটল, কিন্তু ও আবার ফিরে এসেছে। উদিতা বিছানায় কাত হয়ে পড়েছিল। ঘাড়ের পেছন থেকে রক্তের ধারা বালিশটাকে লাল করে দিচ্ছিল। উদিতা অনেক কষ্টে একটা হাত তুলে বলল, আমি বাঁচতে চাই বাবা। উদিতার বাবার পিতৃহৃদয় আবার জেগে উঠল। মুহূর্তে সব ভুলে গিয়ে উদিতাকে বুকের কাছে চেপে ধরে বলল, গতবারে খুকিকে বাঁচাতে পারিনি, এবার তোকে আমি ফিরিয়ে আনবই। উদিতার বাবা মা আর সন্ধ্যা মাসি উদিতাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। ডাক্তার সব শুনে বলেছিলেন, উদিতা ছিল জাতিস্বর। উদিতার মনে পূর্বজন্মের খারাপ রঘু আর এ জন্মের সৎ নির্ভীক উদিতার দ্বন্দ্ব চলছিল। উদিতার সৎ ইচ্ছা শক্তির জয় ঠিক হবেই। প্রায় 6 মাস কেটে গেছে। উদিতাকে ওর বাবা মা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। উদিতার চোখে আর কোনো ছবি ভেসে ওঠে না। উদিতা আর আগের মতো ছুটে দৌড়ে বাড়িকে মাতিয়েও রাখে না। একটা জড় পদার্থের মতো বেঁচে আছে উদিতা। সেদিনের সেই আঘাত ওর পৃথিবীটাকে অচল করে দিয়েছে। নিজের ইচ্ছে কিছুই করতে পারে না, শুধু চোখের পাতাটুকু ফেলতে পারে। সারাদিন ছাদের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে চোখের কোণ দিয়ে নিঃশব্দে ঝরে পড়ে কয়েক ফোঁটা জল। ডাক্তার আশা দিয়েছেন, একদিন না একদিন উদিতা পুরোটা না হলেও অনেকটা সুস্থ হবে। সেদিন সকালে উঠেই উদিতা দেখল সে হাতের আঙুলগুলো একটু একটু নাড়াচাড়া করতে পারছে। অনেকক্ষণ চেষ্টার পর উদিতা ডেকে উঠল, মা। উদিতার বাবা মা আর সন্ধ্যা মাসি ছুটে এলো। দীর্ঘ 6 মাস পর আবার উদিতার গলায় মা ডাক শোনা গেল। আবার উদিতা হাসছে সেই আগের মতো। নতুন ভোরে আবার নতুন করে জেগে উঠল সেই পুরনো উদিতা। জাতিস্বর উদিতা কালের অন্ধকারে হারিয়ে গিয়ে জন্ম হলো
এক নতুন সুস্থ উদিতার। গল্পটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।